লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা, বাবা, তুমি একা একা বসে কি ভাবছো বলো তো? কই না তো, কিচ্ছু ভাবছি না। কেন রে, আমায় কিছু বলবি? আয় আয়, এখানে আমরা বসে গল্প করি। বাবা, বল মা। তুমি চাও আমার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে? বাবা, তুমি আমাকে এখনো বিশ্বাস করো তো? ভরসা করো তো? তুমি তো আমায় কথা বলেছিলে বাবা। একটা দুর্বল মানুষকে এসব কথা বলে কেন আরো দুর্বল করে দিচ্ছিস রে মা? হ্যাঁ, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু তুই কেন বুঝতে পারছিস না আমি অসহায়? প্রতিবাদ করার মতন ক্ষমতাটুকু আমার নেই রে মা। নেই নাকি চাও না? চাইলে মানুষ পারে না এমন কিচ্ছু নেই বাবা। তুমিই তো বলেছিলে তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারতে, যদি আগের জায়গায় ফিরে যেতে পারতে, তাহলে তোমার বলার একটা জায়গা হতো। হ্যাঁ বলেছিলাম, আমি বলেছিলাম রে মা, কিন্তু তুই বিশ্বাস কর আমি শরীরে সেই আগের জোর আর পাই না রে বাবা। জোরটা শরীরের নয়, মনের। আর ডাক্তারবাবু তো বলেই দিয়েছেন তোমার শরীরে কোনো সমস্যা নেই, সমস্যাটা তোমার মনে। তোমার মনে ভয়ের বাসা বেঁধেছে বাবা। বাবা, ও বাবা, তুমি চেষ্টা করলেই পারবে। দেখো, তুমি মনে সাহস আনো, তুমি ঠিক পারবে। তোমার এই মেয়ের জন্য তুমি পারবে বাবা। আমি অগাধ জলে ভেসে যেতাম না বাবা, যদি এই বাবা আমার খুঁটি হতো। না না রে, না, আমি পারবো না রে মা, আমি পারবো না, বিশ্বাস করে আমি পারবো না। বাবা তুমি পারবে বাবা, আমার বিশ্বাস তুমি পারবে। এই মেয়ের জন্য তুমি পারবে। তুমি চেষ্টা করো, আমি বলছি তুমি চেষ্টা করো বাবা। কি করে পারবো? আমার শরীর দিচ্ছে না তো। তুমি বুঝতে পারছিস না? আমি পারবে তুমি বাবা, তোমার মেয়ে আছে তোমার পাশে। পারছো বাবা, পারছো, একটু চেষ্টা করো, আরেকটু বাবা। হচ্ছে না রে মা, আমি পারছি না বাবা। মনের জোর বাবা, পারছো, আরেকটু। কালকেও বাবাকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল তুমি, তারপরেও তুমি কেন এসব আবার চেষ্টা করছো বলো তো? মানুষটাকে এরকম ভাবে কষ্ট দেওয়ার কি মানে? কষ্ট দিতে নয়, কষ্ট কমাতে চাই। তুমি হয়তো জানো না, বাবা উঠতে গিয়ে যদি আবার আঘাত পান, তাহলে উনি যে সোজা হয়ে বসে আছেন না, এটা উনি আর বসে থাকতে পারবেন না। জানি, আর এটাও জানি যে বাবার শরীরে কোনো অসুখ নেই, শুধু মনের জোরের অভাব। একজন সুস্থ মানুষকেও বারবার সে অসুস্থ বললে সে শরীর খারাপ করে ফেলবে। বাবার মনের জোরের দরকার, আর সেই জন্য বাবাকে এমন কথা বলতে হবে যাতে বাবা মনের জোর ফিরে পায়। বাবার ভালো করতে গিয়ে উল্টে বাবার ক্ষতি হয়ে যাচ্ছে। একটুও চেষ্টা না করলে বাবা কোনোদিনও সুস্থ হবে না। অর্জুন প্লিজ, আমি তোমার সাথে এসব নিয়ে কোনো তর্ক করতে চাই না তৌরি। তোমাকে একটা কথা বলছি, আর আমি আশা করি তুমি আমার কথাটা শুনবে। আর বাবা, তুমিও বারণ করো, প্রশ্রয় দিও না।
আমার কথা না শুনলে ও হয়তো তোমার কথাটা শুনবে। বারণ করো। নমস্কার। কাকে চাই? আমি শুভ্র, তুবড়ির জামাইবাবু। নমস্কার। হো, আপনি তুবড়ির জামাইবাবু? আসুন আসুন আসুন। কে রে সুধা? দিদি, তুবড়ির জামাইবাবু এসছে। এখানে কি চাই? মানে কেন এসছেন আপনি? না মানে আমাদের পরিবারের একটা রীতি রেওয়াজ আছে, পুজোর আগে আমরা কুটুম বাড়িতে মিষ্টি পাঠাই। তা তুবড়ির শ্বশুর বাড়ি বলে আমি নিজে হাতে মিষ্টিটা নিয়ে এসেছি। তুবড়ি, তুবড়ি, কি ব্যাপার? তুমি তোমার জামাইবাবুকে জানিয়ে দাওনি যে এই বাড়ির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? তুমি এই বাড়িতে স্রেফ একজন আশ্রিতা। কি হলো? উনি তো কুটুমের অধিকার নিয়ে চলে এসছেন। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন এখনো মেটেনি বুঝি? এসব আপনি কি বলছেন? কি হলো? শুনছো তো, উনি তো কিছুই বুঝতে পারছেন না। তুবড়ি, তোমার দলবলকে এখনো আপডেট করোনি? দলবল মানে তুবড়ি এসব উনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আপনি যা বলার আমাকে বলুন, দাদাকে প্লিজ কিছু বলবেন না। দাদা তো কিছু করেনি। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না তুবড়ি, কারণ আমি জেনে গেছি যে বড়লোক দেখলেই তোমরা আত্মীয়তা করতে চলে আসো, আর তারপর ছুঁচ হয়ে ঢুকো আর ফাল হয়ে বেরো। পুরোটা একটা প্ল্যান। আসলে তোমরা একটা গ্যাং, আর তুমি সেই গ্যাংয়ের লিডার। দুর্ভাগ্য তোমার যে এত কিছু করেও তুমি কোনো কিছু কবজা করতে পারোনি, কারণ এই বাড়িটা আমার। মধু, মধু, হ্যাঁ যাই। হ্যাঁ বলুন। শোনো, তুবড়ির জামাইবাবু এসছেন। উনি বোধহয় জানতেন না যে তুবড়ির সঙ্গে এ বাড়ির কোনো সম্পর্ক নেই। উনি মিষ্টি নিয়ে এসছেন। নিয়েই যখন একবার এসছেন তখন ফিরিয়ে দেওয়াটা তো ঠিক দেখায় না, না? তুমি একটা কাজ করো তো মধু, তুমি বরং মিষ্টিটা নিয়ে যাও, তোমরা সবাই মিলে খেয়ে নিও। আরে দাদা, তুমি? কখন এলে? আমি এই কিছুক্ষণ হলো। আচ্ছা, তো সব ভালো তো? হ্যাঁ ভালোই। ওই হাতে করে মিষ্টি এনেছিলাম পুজোর আগে, তো তাই। এটা? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। দারুণ। কাকি, তুমি এটা খাও না। খুব ভালো খেতে। সুধা, আমি আসছি, আমার একটু কাজ আছে। আচ্ছা, তুমি এটা রাখো। কাকি, বলছি দাদাকে চা কফি কিছু দাওনি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি নিয়ে আসছি। না না প্লিজ, আপনারা ব্যস্ত হবেন না। আমার ওসব কিছুই লাগবে না। হ্যাঁ, এক গ্লাস জল খেতে পারি। আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। দাদা বলো, আর সব ভালো তো? তুমি তুমি দাঁড়িয়ে কেন? বসো না, এসো না প্লিজ প্লিজ। হ্যাঁ বসো। বাড়িতে সবাই ভালো? বাড়িতে ভালোই সবাই। জানো তো, তুমি না আজকে এসে খুব ভালো করেছো। আজকে অনেকদিন পর জমি আড্ডা দেবো আমরা। হ্যালো, শুনুন, এক্ষুনি অর্জুনকে একটা কল করুন। কল করে বলুন যে একটা কনফারেন্স কল আছে,
একটা মিটিং হবে, আর্জেন্ট, তাড়াতাড়ি। হ্যালো, আপনি আমাকে 2 মিনিট সময় দিন। দেখলে ভাবলাম আজকে একটু জমি আড্ডা দেবো, কাজ চলে এলো। তুমি বসো দাদা, আমি একটু ঘরে যাচ্ছি, আমাকে মিটিংটা করতে হবে। আরে যাও যাও, কাজ তো আগে, যাও। তুবড়ি, শোন না, আমি এক প্রকার বাধ্য হয়ে ছুটে এলাম। আসলে তুই সেদিন ওভাবে চোখের জল ফেলে আমার বাড়ি থেকে চলে এলি, তারপর থেকে আমি ভয়ানক অপরাধ বোধে ভুগছিলাম। তোর এই শ্বশুরবাড়িতে এসে আমি নিজের চোখে যেটা দেখলাম, এসব কি, এসবের মানে কি? তোর শাশুড়ি কি বললেন তোকে? দাদা, ওসব আমি তোমায় পরে বলবো গো। আমি জানতাম তুমি আসবে। আমার দাদা কখনো কোনো ভুল করতে পারে না। হ্যাঁ রে বোন, তোকে অনেক কটা কথা বলার আছে, তোর সব কিছু জানা দরকার। এ আবার কেমন কথা? চোরের মতো লুকিয়ে চুরিয়ে কথা বলার কি আছে? দাদা, এখন এখানে কিচ্ছু এসব বলো না। আমি পরে তোমার সঙ্গে দেখা করে নেব। তুমি বরং এখন এসো। হ্যাঁ, তুই সাবধানে থাকিস। তুমিও ভালো থেকো দাদা। ঠিক আছে, আমি তোকে সময় মতো ফোন করে নেব। এবার রহস্যভেদ করেই ছাড়বো আমি। এ কি তুবড়ি, তোমার জামাইবাবু জল না খেয়ে চলে গেলেন, কি ব্যাপারটা বলো তো? দেখলে তো কাকিমা, কি সুন্দর ব্যবহারটা পেলো দাদা। এরপর কারোর গলা দিয়ে জল নামে? এ কি, তুমি এখানে? দাদাকে নিচে একা রেখে চলে এলে? দাদা চলে গেছে। চলে গেছে মানে এত তাড়াতাড়ি? আপনার যে মিটিং ছিল হয়ে গেছে? ক্যান্সেল। আপনি দাদার সাথে ভালো ব্যবহার করেছেন, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। এই বাড়িতে আমার আর কতদিন ঠাঁই আছে জানি না, তবে যতদিন এই বাড়িতে আছি আমার মা, দিদি, বোন, জামাইবাবু কারোর যদি মুখোমুখি হন একটু ভালো ব্যবহার করবেন। আপনার কাছে আমি চির ঋণী হয়ে থাকবো। তাহলে এই শিক্ষা আমাকে আমার মা দিয়েছে তুবড়ি, তার জন্য তোমাকে চিরকাল ঋণী হয়ে থাকতে হবে না। নিজের শাশুড়ি মাকে অপমান করবে এমন শিক্ষা তুবড়িও পায়নি। খুব শিগগিরই আপনি সেটা বুঝতে পারবেন। এবার রহস্যের সমাধান করেই ছাড়বো আমি। হ্যাঁ হ্যাঁ, একদমই। এগিয়ে এগিয়ে সোজা এগিয়ে, তুই তুই সোজা এগিয়ে, আমি রাস্তার বাঁ দিকে দাঁড়িয়ে আছি, তুই একটু এগোলেই আমাকে দেখতে পাবি। হ্যাঁ হ্যাঁ, এই তো আয়, এই তো দেখতে পেয়েছি, আয় এগিয়ে, সোজা এগিয়ে। হ্যাঁ দাদা, আমার শ্বশুর বাড়িতে তোমায় অনেক অপমান সহ্য করতে হলো গো। প্লিজ কিছু মনে করো না। আসলে আমি যতদিন না নিজেকে প্রমাণ করতে পারবো ততদিন এগুলো বন্ধ হবে না। আমি জানি রে, আমি জানি, আমি সব বুঝি। তুই প্লিজ আমাকে এত এক্সপ্লেন করিস না, আমার নিজেরই খারাপ লাগছে। কিন্তু কি জানিস তো, দোষটা হয়তো আমারই। আমি তো না বলে দুম করে এভাবে চলে গেছিলাম। আসল কথা কি জানিস তো, সেদিন তুই আমার বাড়িতে গিয়ে একেবারে চোখের জল ফেলে এলি, তারপর থেকেই না আমার মনটা খুব খুঁতখুত করছিল তোর সাথে এসে কথা বলবো বলে। আমি বুঝতে পারছি দাদা। জানো তো, আমি জানতাম তুমি আসবে। তোমার সাথে কথা বলবো বলে আমি সারা রাত ঘুমোতে পারিনি। কিন্তু তোর শ্বশুর বাড়িতে গিয়েই তো আমার কাল হলো। কেন? আমি তো নিজের চোখে দেখতে পেলাম তুই তো শ্বশুর বাড়িতে কী অবস্থায় আছিস, আর সেটাকে তো আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। ওগুলো আমি ঠিক সামলে নেব দাদা।
তা আমি যে কারণে তো শ্বশুরবাড়িতে গেছিলাম সেই কথাগুলো বলারই তো সুযোগ পেলাম না। হ্যাঁ দাদা, বলো তো সেদিন ঠিক কি হয়েছিল? সেদিন ওই এটা কি হবে? এটা তুবড়ির কোনো খাবারে মিশিয়ে দিতে হবে। এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। উল্টো কেসে জড়িয়ে পড়বেন, আপনার ভাইয়ের মতো জেলে যাবেন, আপনার মা বাবা বউ সব রাস্তায় দাঁড়াবে, কোথাও টিকতে পারবে না। ওদের কথা ভাববেন নাকি বোনের কথা? আমি জানি তুবড়ি, আমাকে ভুল বোঝার যথেষ্ট কারণ রয়েছে তোর কাছে। কি জানিস তো, আমাকে তোর কাছে ছুটে গিয়ে ক্ষমা চাইতেই হতো, আর সেই জন্যই তো আমি তো শ্বশুর বাড়িতে ছুটে গেছিলাম তোর কাছে ক্ষমা চাইব। আসল কথা হলো আমার হাত পা বাঁধা ছিল রে, আমার হাত পা এখনো বাঁধা, আর তাই জন্যই তো আমি বারবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি, চুপ করে থেকেছি, কষ্ট পেয়েছি। কিন্তু আজ আমি বলে খুব ভালো লাগছে রে, নিজেকে হালকা লাগছে। তুই তো আমাকে দাদা বলে ডেকেছিস, পারলে নিজের দাদাকে ক্ষমা করে দিস, ভুল বুঝিস না। দাদা, আমি কোনো ভুল বুঝিনি গো। পরিস্থিতিতে পড়লে মানুষের যে কী অবস্থা হয় সেটা আমি জানি। আমি বুঝতে পারছি তুমি মুখ খুললে বিপদে পড়ে যাবে, তাই জেনে শুনে আমি তোমায় বিপদে ফেলতে পারবো না। না রে, আসল কথা কি জানিস তো, ওরা চাকরির জোরে আমার মুখটা বন্ধ করে রেখেছে, কিন্তু এবার সময় এসে গেছে, আমি একটা কিছু হেস্ত নেস্ত করবো। আমি সর্বপ্রথম একটা চাকরির জোগাড় করব, হ্যাঁ, তারপর আমিও দেখবো ওরা কি করে আমার মুখ বন্ধ করে রাখে। তুমি একদম চিন্তা করো না দাদা, কিছু না কিছু উপায় ঠিক বেরোবে। তুমি কিন্তু মাথা ঠান্ডা রাখো, নিজের সংসারটাকে সামলাও, মাথা গরম করে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিও না। এদিকটা আমি দেখছি কি করা যায়। এখন আমি আসি। ভালো থাকিস। তুমি সাবধানে দেখো। ঠাকুর, এই রাস্তাটাও আমার আটকে গেল। আমি কি নিয়ে লড়বো? একের পর এক অন্যায় হয়ে চলেছে। আমার জন্য কি তুমি একটা পথও খোলা রাখলে না? আমি কিভাবে লড়বো? এই বাড়িতে এসে আমি সব পেয়েছিলাম, সুখ, শান্তি, স্বামী, পরিবার, বাবাকে পেয়েছিলাম আমি। কেন কেন তুমি সব দিয়েও আমার থেকে কেড়ে নিলে? তুবড়ি, তুবড়ি, আচ্ছা বাড়ির মানুষগুলো কি না খেয়ে থাকবে নাকি? খেতে দেবে কে? কোথায় তুমি? এসো। বাড়ির মধ্যে এরকম ভাবে ছুটো না। দেরি হয়ে গেছে, খেতে দিতে হবে। সবাই না খেয়ে বসে আছে। আর এখনো যদি পড়ে গিয়ে কিছু হয়ে যেত তখন তো খাওয়া দাওয়া মাথায় উঠতো। বাড়ির কাজের লোক পড়ে গেলে মালিকের খাওয়া কেন মাথায় উঠতে যাবে? আমি পড়ে গেলে আপনার কিছু এসে যায়? যাই আসে, কারণ কারণ চুপ করে আছেন কেন?
কারণটা আমি বলবো? কারণটা হলো আপনি মুখের ওপর আমাকে যা ইচ্ছে তাই বলুন না কেন, মনে মনে আমার কষ্টে আপনি কষ্ট পান এখনো। এই ভুল ধারণা বুকের ভেতরে চেপে রাখলে তোমার কষ্ট আরো বাড়বে। তুবড়ি, সত্যিটাকে মেনে নিতে শেখো, সেটাই তোমার জন্য ভালো হবে। আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। আছে, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস এটা যে অর্জুন তুবড়িকে যেভাবে ভালোবেসেছে তাতে সবটা শেষ হয়ে যেতে পারে না।